গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গল্পটা। অসাধারণ একটি গল্প। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। বিয়ের দিনটাকে জীবনের সবচেয়ে সুন্দর দিন মনে হয়েছিল মেঘলার। লাল বেনারসি পরে যখন সে নতুন ঘরে পা রাখলো তখন মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ বুঝি তার হাতের মুঠোয়। স্বামী আরিফকে দেখে তার ভরসা আরও বেড়ে গিয়েছিল। ছেলেটা ভদ্র, শান্ত আর শিক্ষিত। বিয়ের আগে যতবার কথা হয়েছে ততবারই আরিফ তাকে সম্মান করেছে, কিন্তু মেঘলা জানতো না তার আসল পরীক্ষা শুরু হবে এই বাড়ির অন্য দুই মানুষকে নিয়ে। একজন তার শাশুড়ি রাহেলা বেগম, আরেকজন ননদ মিম। বিয়ের পরের দিন সকালে মেঘলার ঘুম ভাঙল শাশুড়ির চিৎকারে। বৌমা, এখনো ঘুমাচ্ছ? আমাদের বাড়িতে এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় না। চমকে উঠে ঘড়ির দিকে তাকালো মেঘলা। সকাল 6:30। সে তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গেল, কিন্তু সেখানে গিয়েই প্রথম অপমানটা সহ্য করতে হলো। মিম ঠোঁট বাঁকিয়ে বলল, গ্রামের মেয়েদের দিয়ে আর কি হবে, চাও বানাতেও তো সময় লাগে। মেঘলা কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে কাজ করতে লাগলো। তার মা তাকে শিখিয়েছিলেন নতুন সংসারে ধৈর্য ধরতে হয়, কিন্তু দিন যত যেতে লাগলো অত্যাচারের মাত্রা ততই বাড়তে লাগলো। কোনো কাজ ঠিকমতো করলেও দোষ, আবার ভুল করলেও দোষ। একদিন দুপুরে মেঘলা রান্না করছিল। আরিফ খেয়ে বলেছিল, আজকের রান্নাটা খুব ভালো হয়েছে। এই সামান্য প্রশংসায় যেন শাশুড়ি আর ননদের গায়ে আগুন ধরিয়ে দিল। রাহেলা বেগম সঙ্গে সঙ্গে বললেন, ভালো হয়েছে মানে? এত লবণ দিয়ে কেউ রান্না করে? মিমও যোগ করলো, ভাইয়া তো প্রেমে অন্ধ হয়ে গেছে, তাই সব ভালো লাগে। আরিফ একটু অবাক হয়েছিল, কারণ সত্যি রান্না ভালো হয়েছিল, কিন্তু মেঘলা তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলল। সে ঝগড়া বাড়াতে চাইল না। সেদিন রাতে নিজের ঘরে বসে মেঘলা চুপচাপ কাঁদছিল। আরিফ পাশে বসে জিজ্ঞেস করলো, তুমি কি সুখী নও? মেঘলা মিথ্যা হাসলো, আমি ভালো আছি। কিন্তু সে ভালো ছিল না। প্রতিদিন তার আত্মসম্মানকে একটু একটু করে ভেঙে ফেলা হচ্ছিল। কয়েক সপ্তাহ পর একদিন মেঘলার মা ফোন করলেন। কেমন আছিস মা? মায়ের কণ্ঠ শুনেই কান্না চলে আসছিল, তবুও নিজেকে সামলে বলল, ভালো আছি, কারণ সে জানতো সত্যিটা বললে মা কষ্ট পাবেন। কিন্তু সেই ফোন আলাপ রান্নাঘরের দরজার আড়াল থেকে শুনে ফেলেছিল মিম। ফোন রাখার পর মিম বিদ্রূপ করে বলল, বাহ, নিজের বাড়িতে নালিশ করা শুরু হয়ে গেছে। মেঘলা অবাক হয়ে বলল, আমি তো কিছুই বলিনি। মিথ্যা বলো না, তোমাদের মতো মেয়েরা বিয়ের পর স্বামীর সংসার ভাঙতেই আসে। কথাটা শুনে মেঘলার বুকটা কেঁপে উঠল। সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু ঠিক তখনই শাশুড়ি এসে বললেন, মিম ঠিকই বলেছে, আমরা সব বুঝি। সেদিন প্রথমবারের মতো মেঘলার মনে হলো এই বাড়িতে তাকে কেউ আপন ভাবে না। কিন্তু সামনে যে আরও বড় ঝড় অপেক্ষা করছে সেটা তখনও সে জানতো না। সেদিন গভীর রাতে পানি খেতে উঠে এসে ড্রয়িং রুমের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। ভেতর থেকে শাশুড়ি আর ননদের চাপা গলার কথা ভেসে আসছে, আরিফকে কিছুতেই বইয়ের দিকে পুরোপুরি যেতে দেওয়া যাবে না। চিন্তা করো মা, আমি এমন ব্যবস্থা করব যে ভাইয়ার চোখে ও খারাপ হয়ে যাবে। কথাগুলো শুনে মেঘলার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন তাকে নিয়ে এমন পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মিমের শেষ কথাটা, আগামী সপ্তাহে খেলাটা শুরু হবে। আর মেঘলা তখনও জানতো না সেই খেলা তার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে। সারা রাত চোখে ঘুম আসেনি মেঘলার। বারবার তার কানে বাজছিল মিমের সেই কথাটা, আগামী সপ্তাহেই খেলাটা শুরু হবে। কি সেই খেলা? কেন তাকে নিয়ে এমন পরিকল্পনা করছে শাশুড়ি আর ননদ? প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না সে। পরদিন সকাল থেকেই মিমের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলো মেঘলা। যে মেয়ে তাকে দেখলেই কটু কথা বলতো, সেই মিম আজ হঠাৎ করে মিষ্টি মিষ্টি কথা বলছে। ভাবি, চা খেয়েছো? ভাবি, তোমার জন্য ফল কেটে দিচ্ছি। ভাবি, তুমি বসো, আজ কাজ আমি করব। মেঘলার ভেতরটা কেমন যেন অস্বস্তি করে উঠল। কারণ কিছু মানুষ যখন হঠাৎ করে অতিরিক্ত ভালো হয়ে যায় তখন বুঝতে হবে তারা কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে রাখছে। সেদিন দুপুরে মিম হঠাৎ নিজের ঘরে ডাকলো তাকে। ঘরটাতে ঢুকতেই মিম আলমারি খুলে একটা সোনার চেন বের করলো। ভাবি, এটা তোমার সবচেয়ে প্রিয় চেন, দেখো তো কেমন। মেঘলা হাসি মুখে বলল, খুব সুন্দর, তুমি একটু হাতে নিয়ে দেখো না। মেঘলা চেইনটা হাতে নিয়ে দেখলো, তারপর ফেরত দিয়ে নিজের কাজে চলে গেল। ঘটনাটা খুব সাধারণ মনে হলেও মিমের ঠোঁটের কোণে তখন একটা রহস্যময় হাসি ফুটে উঠেছিল। সেই হাসির অর্থ মেঘলা বুঝতে পারেনি। পরদিন বিকেলে পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার শুরু করলো মিম,
মা মা আমার চেইন নেই। কি বলিস? আমার সোনার চেইনটা চুরি হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে তোলপাড় শুরু হয়ে গেল। রাহেলা বেগম কঠিন মুখে বললেন, শেষবার চেইনটা কে ধরেছিল? মিম কয়েক সেকেন্ড চুপ করে বলল, ভাবি। মেঘলা যেন বজ্রপাত হয়ে গেল। কি বলছো তুমি? আমি তো ফেরত দিয়েছিলাম। আমি তো পাইনি। মিথ্যে কথা। তাহলে চেন কোথায়? প্রশ্নটার উত্তর দিতে পারল না মেঘলা, কারণ সত্যি সে জানতো না চেন কোথায়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে সব শুনল আরিফ। মেঘলা ভেবেছিল অন্তত তার স্বামী তাকে বিশ্বাস করবে, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। মিম কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, আমি ভাবিকে নিজের বোনের মতো ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু উনি আমার সাথেই এমন করলেন। রাহেলা বেগমও দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা কাউকে দোষ দিতে চাই না, কিন্তু প্রমাণ তো ওর দিকেই যাচ্ছে। মেঘলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে অসহায় চোখে আরিফের দিকে তাকালো। তুমি কি আমাকে বিশ্বাস করো? আরিফ কিছুক্ষণ চুপ করে রইল। তার এই নীরবতায় মেঘলার হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেদিন রাতে নিজের ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। মেসেজে লেখা, তোমাকে ফাঁসানো হয়েছে, সাবধান থাকো, এটা শুধু শুরু। মেঘলার হাত কাঁপতে শুরু করলো। সে দ্রুত কল ব্যাক করলো, কিন্তু নাম্বারটা বন্ধ। পরদিন সকালে আরও বড় বিপদ অপেক্ষা করছিল। রাহেলা বেগম সবার সামনে ঘোষণা দিলেন, আজ মেঘলার ঘর তল্লাশি করা হবে। মেঘলার মাথা ঘুরে উঠল। সে জানতো সে নির্দোষ, কিন্তু তারপরে তার বুকের ভেতর অজানা ভয় কাজ করছিল, কারণ সেই রহস্যময় মেসেজের কথাটা বারবার মনে পড়ছিল, তোমাকে ফাঁসানো হয়েছে। কয়েক মিনিট পর মিম তার আলমারির ড্রয়ার খুলতেই হঠাৎ চিৎকার করে উঠল, মা, পেয়েছি। সবাই ছুটে গেল। মেঘলাও দৌড়ে গেল। তারপর যা দেখলো তা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। ড্রয়ারের ভেতরে পড়ে আছে সেই হারিয়ে যাওয়া সোনার চেইন। ঘর জুড়ে নেমে এলো নীরবতা। আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শাশুড়ির চোখে তীব্র ঘৃণা আর মিমের মুখে বিজয়ের হাসি। কিন্তু ঠিক তখনই বাড়ির প্রধান দরজায় কড়া নাড়ার শব্দ হলো। টক টক। দরজা খুলতেই দেখা গেল এক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। লোকটার হাতে একটা পুরনো খাম। সে সরাসরি মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি কি মেঘলা? জি। তাহলে এই চিঠিটা তোমার জন্যই। তোমার বাবার মৃত্যুর আগে আমাকে দিয়ে গিয়েছিলেন। মেঘলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ তার বাবা মারা গেছেন প্রায় 5 বছর আগে। তাহলে এতদিন পর হঠাৎ বাবার চিঠি? আর সেই চিঠিতে এমন কি লেখা আছে যা জানার পর শাশুড়ি আর মিমের মুখের রং মুহূর্তেই উড়ে যাবে? সারাদিন মেঘলার মাথায় একটাই কথাই ঘুরতে লাগলো, তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো, আসল শত্রু সেই। মেসেজটা কে পাঠিয়েছে, আর কেনই বা তাকে রাত 12টায় ছাদে যেতে বলেছে? অন্যদিকে পুরো বাড়ি পরিবেশ যেন আরও তার বিরুদ্ধে চলে গেছে। রাহেলা বেগম তার সঙ্গে কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছেন। মিম সুযোগ পেলে খোঁচা দিয়ে কথা বলছে। আর আরিফ, সে যেন আগের সেই আরিফ নেই। কথা বলে খুব কম, চোখে চোখ রাখে না। মেঘলার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এখানেই, কারণ পৃথিবীর সবাই তাকে ভুল বুঝলেও সে বিশ্বাস করত তার স্বামী অন্তত তাকে বুঝবে। কিন্তু এখন সেই বিশ্বাসেও ফাটল ধরেছে। রাত বাড়তে লাগলো। ঘড়িতে 11টা 45। মেঘলার বুক ধুক ধুক করছে। যাবে নাকি যাবে না? শেষ পর্যন্ত সত্য জানার জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠল সে। চারপাশ ঘন অন্ধকার। দূরে কয়েকটা বাড়ির আলো জ্বলছে। ছাদের এক কোণে একজন দাঁড়িয়ে আছে, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘলা সতর্ক কণ্ঠে বলল, কে আপনি? লোকটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। মুখটা দেখা মাত্র মেঘলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আপনি? লোকটা আর কেউ না, আরিফের চাচাতো ভাই সোহান। বিয়ের পর 2-1বার দেখা হয়েছিল তার সঙ্গে। ভদ্র ছেলে হিসেবেই চিনত মেঘলা। সোহান চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, আমার কাছে বেশি সময় নেই, যা বলবো মন দিয়ে শুনুন। আপনি আমাকে মেসেজ পাঠিয়েছেন? হ্যাঁ। কেন? সোহান গভীর শ্বাস নিল। কারণ আপনাকেই ইচ্ছে করে ফাঁসানো হচ্ছে। মেঘলার বুক কেঁপে উঠল। কে করেছে? আপনার শাশুড়ি আর ননদ। সেটা তো আমি বুঝেছি, কিন্তু কেন? সোহান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, কারণ এই বাড়ির একটা গোপন বিষয় আছে, যেটা আপনি এখনো জানেন না। কি বিষয়? এই বাড়ি, জমি আর ব্যবসার একটা বড় অংশ আরিফের নামে। আরিফ একমাত্র ছেলে বলে সব কিছুর মালিক হবে, কিন্তু মিম চায় না এটা হোক। মেঘলা হতভম্ব হয়ে শুনছিল। সোহান আবার বলল, আপনার বিয়ের পর থেকে মিমের ভয় আরও বেড়েছে, কারণ আপনার সন্তান হলে সম্পত্তির উত্তরাধিকারী আর শক্ত হয়ে যাবে। তাই বলে এত বড় ষড়যন্ত্র?
এটা শুধু শুরু। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই সোহান তার ফোন বের করলো। একটা জিনিস দেখুন। ফোনে একটা ভিডিও চালু করলো সে। ভিডিওটা দেখে মেঘলার চোখ ছলছল করে উঠল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মিম নিজেই নিজের নেকলেস মেঘলার আলমারিতে লুকিয়ে রাখছে। মেঘলার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই ভিডিও আপনি কোথায় পেলেন? বাড়ির পুরনো স্টোররুমের ক্যামেরা থেকে। তাহলে সবাইকে দেখান? পারবো না। কেন? সোহানের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। কারণ আমি নিশ্চিত নই এই খেলায় আর কে কে জড়িত। মানে মানে আমি কাউকে বিশ্বাস করি না। মেঘলা কিছু বলার আগে হঠাৎ ছাদের দরজার কাছে একটা শব্দ হলো। ঠাস। দুজনেই চমকে তাকালো। কারো ছায়া দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। সোহান ছুটে গেল, কিন্তু ততক্ষণে লোকটা অদৃশ্য। সোহান ফিরে এসে বলল, আমাদের কথা কেউ শুনেছে? মেঘলার বুক ধক করে উঠল। কে? জানি না, তবে সাবধানে থাকবেন। সেদিন রাতে খুব একটা ঘুম হলো না তার। পরের দিন সকালে ঘটলো আরও ভয়ঙ্কর ঘটনা। পুরো বাড়ি হঠাৎ চিৎকারে কেঁপে উঠল। বাঁচাও, বাঁচাও! মিমের গলা। সবাই দৌড়ে গেল তার ঘরে। মেঘলাও ছুটে গেল। ঘরে ঢুকতে সবাই স্তব্ধ। মিম মেঝেতে পড়ে আছে, মাথার পাশে রক্ত, আর তার হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা কাগজ। রাহেলা বেগম কাঁদতে কাঁদতে কাগজটা খুললেন। তারপর মুহূর্তের মধ্যে সবার চোখ মেঘলার দিকে ঘুরে গেল। মেঘলার বুক কেঁপে উঠল। কি হয়েছে? রাহেলা বেগম কাঁপা গলায় বললেন, এই চিঠিতে লেখা আছে তোমার নাম। আমার নাম মিম লিখেছে। তুমি নাকি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলে। মেঘলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে জানতো সে নির্দোষ, কিন্তু পরিস্থিতি এমনভাবে সাজানো হয়েছে যে এবার হয়তো কেউই তার কথা বিশ্বাস করবে না। আর ঠিক তখনই বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামলো। একজন পুলিশ অফিসার দরজা দিয়ে ভেতরে ঢুকে বললেন, মেঘলা নামের কেউ আছেন? মেঘলার শরীর কেঁপে উঠল। অফিসার তার দিকে তাকিয়ে বললেন, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা হয়েছে। আমাদের সঙ্গে থানায় যেতে হবে। মেঘলার চোখ তখন আরিফের দিকে, কিন্তু আরিফের মুখে যে অভিব্যক্তি দেখলো তা দেখে তার বুকটা আরও বেশি কেঁপে উঠল। কারণ সেখানে বিশ্বাসের বদলে দেখা যাচ্ছিল সন্দেহ। পুলিশের গাড়িতে বসে মেঘলার মনে হচ্ছিল তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তেই ভেঙে পড়েছে। যে বাড়িতে সে বউ হয়ে এসেছিল, আর সেই বাড়ির লোকেরাই তাকে অপরাধী বানিয়ে দিয়েছে। থানায় পৌঁছানোর পর একজন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, আপনি কি মিমকে হুমকি দিয়েছিলেন? না স্যার। আপনাদের মধ্যে কি ঝগড়া হতো? কিন্তু তাই বলে আমি কাউকে মারার কথা ভাবতেও পারি না। অফিসার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর টেবিলের উপর একটা কাগজ রাখলেন। এটা দেখুন। কাগজটা দেখে মেঘলার শরীর কেঁপে উঠল। এটা সেই চিঠি যেটা মিমের হাত থেকে পাওয়া গেছে। কিন্তু চিঠির নিচে লেখা কিছু লাইন দেখে সে হতবাক হয়ে গেল। কারণ সেখানে তার নামের পাশে এমন কিছু কথা লেখা ছিল যা সে জীবনে কখনো বলেনি। আর সবচেয়ে অবাক করা বিষয়, লেখাটা অনেকটা তার হাতের লেখার মতোই। মেঘলা বুঝতে পারছিল তাকে ফাঁসানোর জন্য অনেক আগে পরিকল্পনা করা হয়েছে। এদিকে বাড়িতে রাহেলা বেগম সবাইকে বলে বেড়াচ্ছেন, আমি প্রথম দিন থেকেই মেয়েটাকে চিনেছিলাম। মিম হাসপাতালের বেডে শুয়ে আছে। ডাক্তার বলছেন সে বিপদমুক্ত, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। এই অবস্থায় সবাই মেঘলাকেই দোষী ভাবছে। শুধু একজন মানুষ চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল, সোহান। সেদিন সন্ধ্যায় সে থানায় গিয়ে মেঘলার সঙ্গে দেখা করলো। মেঘলার চোখে তখন ক্লান্তি আর হতাশা। সোহান নিচু গলায় বলল, ভেঙে পড়বেন না। আমার বিরুদ্ধে সবাই চলে গেছে। সবাই না, তাহলে আমি এখনও বিশ্বাস করি আপনি নির্দোষ। মেঘলার চোখ ভিজে উঠল। কিন্তু সেটা প্রমাণ করবেন কিভাবে? সোহান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ আমার হাতে একটা তথ্য আছে। কি তথ্য? যেদিন মিমের আহত হয়েছে সেদিন রাতে তার ঘরে আরেকজন ঢুকেছিল। মেঘলা বিস্ময়ে তাকালো। কে? সেটাই জানার চেষ্টা করছি। ঠিক তখনই সোহানের ফোন বেজে উঠল। ফোন ধরতে ওপাশ থেকে কেউ তাড়াহুড়ো করে কিছু বলল। কথা শুনে সোহানের মুখের রং পাল্টে গেল। কি বলছেন? অসম্ভব। ফোন কেটে দিয়েই সে কয়েক মুহূর্তে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। মেঘলা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? সোহান ধীরে ধীরে বলল, হাসপাতালে মিমের জ্ঞান ফিরেছে। তাহলে তো ভালো খবর। না, কেন? জ্ঞান ফেরার পর সে প্রথমেই পুলিশের কাছে আপনার নাম বলেছে। মেঘলার বুকের ভেতরটা ধক করে উঠল। কি? সে বলেছে আপনি নাকি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন। মেঘলা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। একটা মিথ্যে অভিযোগের পর আর একটা।
কিন্তু এখানে শেষ নয়। পরের দিন সকালে থানায় এসে হাজির হলো আরিফ। 4 দিন পর প্রথমবার তার সঙ্গে দেখা। মেঘলা ভেবেছিল হয়তো এবার সে সত্যিটা জানার চেষ্টা করবে, কিন্তু আরিফের প্রথম কথাই ছিল, তুমি কি সত্যি এটা করেছো? কথাটা শুনে মেঘলার চোখ ভিজে গেল। তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? আরিফ উত্তর দিল না। তার নীরবতা মেঘলার বুকের ভেতর ছুরির মতো বিঁধল। হঠাৎ সোহান থানার ভেতর ঢুকলো, তার হাতে একটা পেন ড্রাইভ, চোখে স্পষ্ট উত্তেজনা। আমি প্রমাণ পেয়েছি। আরিফ অবাক হয়ে তাকালো। কিসের প্রমাণ? যেটা দেখলে অনেকের মুখোশ খুলে যাবে। কয়েক মিনিট পর থানার একটি কম্পিউটারে পেনড্রাইভ চালু করা হলো। স্ক্রিনে একটি ভিডিও ভেসে উঠল। ভিডিও দেখে উপস্থিত সবাই হতবাক, কারণ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মিম আহত হওয়ার ঠিক কয়েক মিনিট আগেই তার ঘরে একজন ঢুকেছিল, কিন্তু ক্যামেরার কোণ এমন ছিল যে লোকটার মুখ দেখা যাচ্ছিল না। শুধু একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছিল, তার ডান হাতে ছিল একটা বিরল ধরনের রূপার আংটি। ভিডিও বন্ধ হওয়ার পর পুরো রুমে নীরবতা নেমে এলো। হঠাৎ সোহান ধীরে ধীরে আরিফের দিকে তাকালো, তারপর বলল, এই আংটিটা আমি আগে দেখেছি। আরিফ অবাক হয়ে বলল, কোথায়? সোহান গভীর শ্বাস নিয়ে উত্তর দিল, তোমার হাতেই। কথাটা শুনেই মেঘলা, পুলিশ অফিসার, এমনকি আরিফ নিজেও স্তব্ধ হয়ে গেল। মেঘলার বুক কেঁপে উঠল। তাহলে কি সত্যি এই পুরো ষড়যন্ত্রের পিছনে শাশুড়ি ননদের পাশাপাশি তার স্বামীও জড়িত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো সত্য? আর ঠিক তখনই থানার বাইরে থেকে একজন কনস্টেবল দৌড়ে এসে চিৎকার করে বলল, স্যার, হাসপাতালে থাকা মিম হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। কথাটা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ যে মেয়েটি এতদিন সব অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল, সে হঠাৎ কোথায় চলে গেল, আর কেনই বা পালালো? চলবে নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ।